কেমিস্ট্রির পোস্টমর্টেম উইথ সিয়াম এপিসোড 8। আজকে আমরা কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম নিয়ে অ্যান্ড অলসো খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম নিয়ে, যেটা প্রত্যেক বছর এইচএসসির জন্য যেমন ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। সো তুমি এখন থেকে এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে, অ্যাডমিশনে আমার বিশ্বাস তুমি অন্যদের চেয়ে এক মার্কস আগায় থাকবা। সো আসো আমরা দেখি কি প্রবলেম সেটা। তোমাকে বলছে অক্সি অ্যাসিড সমূহের সঠিক ক্রম কি, অথবা তোমাকে বলবে যে নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটা বেশি তীব্র, এরকম করে তোমার কাছে প্রশ্নগুলো আসে, ঠিক আছে? সো এই প্রশ্নটার জন্য তুমি একটু দেখো, বলছে অক্সি অ্যাসিডগুলোর মধ্যে সঠিক ক্রম বের করো। তুমি একটু দেখো এখানে কি কি অ্যাসিড তোমাকে দিছে। তোমাকে দিছে হচ্ছে HClO4, তারপর দিছে হচ্ছে তোমাকে HNO3, তারপর দিছে তোমাকে H2SO4, তারপর দিছে তোমাকে H2SO3, H2SO4, ঠিক আছে? এই কয়েকটা অ্যাসিড তোমাকে দিছে। এখন তোমার যেটা দেখতে হবে, এই জায়গায় অক্সি অ্যাসিড মানে হচ্ছে যে অ্যাসিডগুলো অক্সিজেন কন্টেইন করতেছে, যে অ্যাসিডগুলোতে অক্সিজেন আছে। এখন এই অ্যাসিডগুলোতে একটা করে কেন্দ্রীয় পরমাণু থাকে। কেন্দ্রীয় পরমাণু কোনটায় কে? এইটাই যেমন হচ্ছে গিয়ে তোমার ক্লোরিন, রাইট? এইটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, এইটাই কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার, আর এইখানেও কেন্দ্রীয় পরমাণু সালফার। এবার তোমার কাজ হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করা। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুকে ক্লোরিনের জারণ মান কত বলো তো, বের করো। আসো দেখো, অক্সিজেনের জারণ মান সবসময় -2 হবে, ধরে রাখো। হাইড্রোজেন হচ্ছে +1, তাহলে এখানে -2 ইন্টু 4টা অক্সিজেন আছে 4, কত হয়? -8। আর হাইড্রোজেন হচ্ছে +1, তাহলে হইল কত? -7। -8 এর সাথে 1 যদি যোগ করো তাহলে কত হয়? -7। তাহলে ক্লোরিনের জারণ মান কত হইতে হবে এখানে? ক্লোরিনের জারণ মান হতে হবে এখানে +7। সেরকম ভাবে এখানে নাইট্রোজেনেরটা হিসাব করো। অক্সিজেন যদি 3টা অক্সিজেন -6, হাইড্রোজেন হচ্ছে +1, তাহলে হচ্ছে -5, নাইট্রোজেন হবে হচ্ছে +5, ঠিক আছে? সেম ভাবে এখানে সালফার দেখো কত হয়? 6 থেকে যদি আমি 2 বাদ দেই, 6 থেকে 2 বাদ দিলে হয় হচ্ছে 4, সালফার হবে হচ্ছে +4। জারণ মান তো বের করতে পারোই। আর এখানে সালফার হচ্ছে তোমার কত হবে? এখানে সালফার হচ্ছে +6। সো যখন হচ্ছে তুমি এই যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করে ফেলবা, তখন তুমি দেখবা যে কোন অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সবচেয়ে বেশি। তাহলে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সবচেয়ে বেশি কোথায়? এই যে HClO4 এ, সেটার শক্তি মাত্রায় সবচেয়ে বেশি। বুঝতে পারছো? তাহলে HClO4 এ তোমার হচ্ছে গিয়ে জারণ মান কত? তাহলে সবচেয়ে শক্তিশালী কে? সবচেয়ে শক্তিশালী হচ্ছে HClO4। তারপর কে হবে? তারপর হবে হচ্ছে তারপর কে আছে? 5 এ কে আছে? 5 এ না, 6 এ H2SO4। এই যে সালফার, এখানে সালফার হচ্ছে +6, এটা হচ্ছে 1, ও জিতে গেছে, এটা 1, এটা হচ্ছে 2, তারপর 3 কে হবে? 3 হবে হচ্ছে এইটা, এ হবে হচ্ছে 4। তাহলে এখন দেখো HClO4, H2SO4, তারপর HNO3, H2SO3, এটা কোথায় আছে? HClO4, H2SO4, HNO3, H2SO3, তার মানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? সো এইভাবে হচ্ছে আমাদের যদি কখনো এরকম প্রশ্ন আসে, তাহলে হচ্ছে আমরা ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবো। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, এবার এটার দিকে তাকাও। এখানে বলা হয়েছে কোন অ্যাসিডটা তীব্রতম। দেখো এতক্ষণ তো আমরা বুঝে গেছি কোন অ্যাসিড কিভাবে তীব্রতম সেটা বের করতে হয়। তাহলে আসো এটার দিকে তাকাও। এখানে কে কে আছে? এখানে আছে হচ্ছে HNO3, তারপর আছে হচ্ছে HClO3, তারপর আছে হচ্ছে H3PO4, সরি, H3PO4, আর হচ্ছে H2SO3। তাহলে এইবার ভাইয়া, এবার আমাকে বলো যে আমরা কি জানি, আমরা কিভাবে বের করতে জানি? আমরা জানি হচ্ছে গিয়ে জারণ মান বের করতে জানি, তারপর হচ্ছে যার জারণ মান বেশি হয় সে হচ্ছে তীব্রতম হয়। এবার দেখো নাইট্রোজেনের হিসাব নিকাশ করে দেখবা, নাইট্রোজেনের জারণ মান 5, ক্লোরিনের এখানেও জারণ মান 5, এখানে হচ্ছে ফসফরাসেরও জারণ মান +5, আর হচ্ছে সালফারের জারণ মান +4। তাহলে যেহেতু এর জারণ মান সবচেয়ে কম, তাহলে এই হিসাব থেকে বাদ, কারণ ও হচ্ছে তীব্রতার রেস থেকে বাদ পড়ে গেছে, কারণ ওর জারণ মান কম। বাট দ্য থিং ইজ, বাকি যারা আছে, বাকি এই যে 3 জন, এই 3 জনের মধ্যে এখন আমি কিভাবে বের করবো? জারণ মান তো সবার সেম, কে তীব্র? তাহলে মাথায় রাখবা, যখন জারণ মান সেম হয়ে যায়, তখন যার কেন্দ্রীয় পরমাণু ছোট হয়, কি হয়? কেন্দ্রীয় পরমাণুর যার ছোট হয়, তার তীব্রতা বেশি হয়, তাহলে এখন কেন্দ্রীয় পরমাণু কে কে আছে? নাইট্রোজেন, ফসফরাস আর ক্লোরিন। আমরা জানি নাইট্রোজেনের কত নাম্বার গ্রুপে? 15। নাইট্রোজেনের নিচে আছে হচ্ছে ফসফরাস, ওই একই পর্যায়ে ফসফরাসের পর সালফার, তারপর আছে ক্লোরিন, ঠিক আছে? এখন দেখো নাইট্রোজেন কোন পর্যায়ে অবস্থিত? নাইট্রোজেন হচ্ছে 2 নাম্বার পর্যায়ে অবস্থিত। আর ফসফরাস, ক্লোরিন, এরা কোন পর্যায়ে? এখানে কে কে আছে? ফসফরাস আর ক্লোরিন, এরা কোন পর্যায়ে? এরা হচ্ছে 3 নাম্বার পর্যায়ে। তাইলে আমাকে বলো এদের মধ্যে কে বেশি ছোট? নাইট্রোজেন বেশি ছোট হবে, কারণ ও 2 নাম্বার পর্যায়ে, অবভিয়াসলি ও ছোট হবে। সো যেহেতু নাইট্রোজেন ছোট, তাহলে কেন্দ্রীয় পরমাণু সবচেয়ে ছোট কার? HNO3 তে, তাহলে ওর তীব্রতাই সবচেয়ে বেশি হবে। বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কি হবে? HNO3। গট ইট? সবাই বুঝছি? ভেরি গুড।
আশা করি বুঝতে পারছো, এই যে HNO3 বুঝতে পারছো। আচ্ছা, এর পরেরটা দেখো, এখানে বলা হয়েছে কোন অ্যাসিডের Ka এর মান সবচেয়ে বেশি। এটা সেম, যার তীব্রতা বেশি তার Ka এর মানও বেশি হবে। এখন আসো সবগুলা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করো। এখানে সালফারের জারণ মান কত, কেন্দ্রীয় পরমাণু যদি সালফার হয় ওর জারণ মান হচ্ছে +6। তারপরে এখানে ব্রোমিন, ওর জারণ মান কত, ব্রোমিনের জারণ মান হচ্ছে সেম, সেম না, এখানে ব্রোমিনের জারণ মান হচ্ছে +7। নাইট্রোজেনের জারণ মান কত, নাইট্রোজেনের জারণ মান +5। আর ক্লোরিনের জারণ মান কত, ক্লোরিনের জারণ মান হচ্ছে +7। তাহলে দেখো এখানে ব্রোমিনের জারণ মানও +7 আর হচ্ছে ক্লোরিনের জারণ মানও +7, রাইট? দুইজনের জারণ মানই সেম, 7 করে। তাহলে এখন বলো তো কার কার তীব্রতা বেশি হবে? অবভিয়াসলি যেহেতু ক্লোরিন ব্রোমিনের চেয়ে ছোট, এটা জানো, ওরা সবাই একই গ্রুপে, বাট ক্লোরিন যেহেতু উপরে তাই ক্লোরিনের সাইজ ছোট। আমরা আগেরটাতেই দেখছি যে যার হচ্ছে গিয়ে কেন্দ্রীয় পরমাণু ছোট হয় তার তীব্রতা বেশি হয়। তাহলে সেম লজিকে আমার হচ্ছে এখানে কে ছোট, ক্লোরিন যেহেতু ছোট, দ্যাটস ওয়াই হচ্ছে HClO4 হবে অ্যান্সার। বুঝতে পারছি? ঠিক আছে। এরপর কি বলা হয়েছে, অ্যাসিডের তীব্রতার ক্রম অনুযায়ী কোনটি সঠিক। অ্যাসিডের তীব্রতার ক্রম অনুযায়ী কোনটি সঠিক। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, এই যে এ অপশানে যাদেরকে দেখতেছো সেখানে আমি কোনো অক্সিজেন দেখতেছি না। এই যে যে থিওরিগুলো এতক্ষণ পড়ালাম ওগুলো ছিল অক্সি অ্যাসিডের জন্য। অক্সি অ্যাসিড মানে যেই অ্যাসিড অক্সিজেন কন্টেইন করে, যে অ্যাসিডে অক্সিজেন আছে। এখন এই অ্যাসিডগুলা যেগুলাই অক্সিজেন নাই ওদেরকে বলা হয় হচ্ছে হাইড্রো অ্যাসিড। কি অ্যাসিড? হাইড্রো অ্যাসিড। বুঝছো? হাইড্রো অ্যাসিডের ক্ষেত্রে তোমার থিওরি হচ্ছে, তারপর হচ্ছে আমরা অপশনের দিকে তাকাচ্ছি। হাইড্রো অ্যাসিডের আমাদের থিওরি হচ্ছে যেখানে অক্সিজেন থাকে না, হাইড্রোজেনের সাথে অন্য কোনো অ্যানায়ন থাকে। সো অ্যানায়নের আকার যত বড় হবে, অ্যানায়ন যত বড় হবে তীব্রতা তত বেশি হবে, এটা মাথায় রেখো। অ্যানায়ন যত বড় হবে তীব্রতা তত বেশি হবে। তাইলে দেখো এখানে আমার যদি HI থাকে তাইলে এদের ক্ষেত্রে HI সবচেয়ে বড়, তাই ওর তীব্রতা সবচেয়ে বেশি, আয়োডিন সবচেয়ে বড় যেহেতু। তারপর হবে হচ্ছে HBr, তারপর হবে হচ্ছে HF হওয়ার কথা। বুঝতে পারছো? সো এখানে যেহেতু HF মাঝখানে দিয়ে দিছে, সো এটা বাদ, এটা আমার অপশনে কাউন্ট করবো না, এ বাদ চলে গেছে। এবার হচ্ছে বাকি যারা আছে তারা সবাই হচ্ছে কি অ্যাসিড, তারা সবাই হচ্ছে অক্সি অ্যাসিড। তাহলে এখানে দেখো, এখানে বাকিগুলো অপশন আমরা আসো একটু এক্সপ্লোর করি। বাকি অপশন আমি এখানে দেখতে পাচ্ছি সালফারের এখানে জারণ মান কত, সালফারের জারণ মান হচ্ছে এখানে +6। এখানে সালফারের জারণ মান কত, এখানে সালফারের জারণ মান +4। এখানে সালফারের জারণ মান কত, এটা তো অ্যাসিডই না, এটা তো অ্যাসিডই না। তোমরা যদি হচ্ছে গিয়ে অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী অ্যাসিড জেনে থাকো তাহলে এটা হচ্ছে একটা ক্ষার, এটা হচ্ছে H2SO4 এর অনুবন্ধী ক্ষার। সো এর মাঝখানে হিসাবে ঢুকাই দিছে, সো এরও আমি এখন বাদ দিয়ে দিব, এর বাদ, এখানে অ্যাসিডই নাই। এরপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে এইটার দিকে তাকাও, এখানে হচ্ছে HClO4, এখানে হচ্ছে গিয়ে আমার যেহেতু অক্সি অ্যাসিড এটা তীব্রতা সবচেয়ে বেশি, তারপর আসতেছে হচ্ছে HCl, তারপর আসতেছে হচ্ছে HOOH, যেহেতু এ জৈব অ্যাসিড তাই এর তীব্রতা সবচেয়ে কম, জৈব অ্যাসিডের তীব্রতা সবচেয়ে কম। সো অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কোনটা কারেক্ট অ্যান্সার? অপশন ডি। গট ইট? ঠিক আছে। এরপর দেখো কি বলা হয়েছে, এতক্ষণ ধরে এত কিছু যদি বুঝে থাকো, যে বললাম যে আমার জৈব অ্যাসিডের হচ্ছে গিয়ে তীব্রতা সবচেয়ে কম হয়, তাহলে এটার অ্যান্সার দাও। এটার অ্যান্সার যদি তুমি দিতে যাও তাহলে দেখো HCl এখানে বলছে পিএইচ হচ্ছে 1, CH3COOH এখানে পিএইচ হচ্ছে 0.1, H2SO4 দিয়ে দিছে, HNO3 দিয়ে দিছে। এখন আমরা কি জানি কোন অ্যাসিডের তীব্রতা বেশি? যে অ্যাসিডের তীব্রতা বেশি সেখানে H+ আয়নের ঘনমাত্রা সর্বাধিক হবে। তাহলে কোন অ্যাসিডের তীব্রতা বেশি হবে? এখানে আমরা এই যে অক্সি অ্যাসিড আছে, অক্সি অ্যাসিডের মধ্যে এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6, এখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +5। তাহলে তোমরা, আমি জানি, আমি শিওর তোমরা সি অপশন বলবা, রাইট? অপশন সি তোমরা বলতা কারেক্ট অ্যান্সার। বাট দ্য থিং ইজ, ভুল করছো। যারা যারা অপশন সি কারেক্ট অ্যান্সার ভাবতেছো তারা ভুল করছো। কারণ আছে, কারণ হচ্ছে এখানে ভাই তোদেরকে পিএইচ এর ভ্যালু দিয়ে দিছে। পিএইচ এর ভ্যালু, পিএইচ যেটা সেটাই তো তোমার H+ আয়নের ঘনমাত্রা ডিটারমাইন করতেছে, তাই না? H+ আয়নের ঘনমাত্রা যত বাড়ে পিএইচ এর ভ্যালু তত কমে। সো যেখানে পিএইচ এর ভ্যালু সবচেয়ে কম, সে যেই অ্যাসিডই হোক, পিএইচ এর ভ্যালু সবচেয়ে কম সেখানে H+ আয়নের ঘনমাত্রা সবচেয়ে বেশি হবে, রাইট? তাহলে এখানে পিএইচ এর ভ্যালু সবচেয়ে কম কোথায় দেখা যাচ্ছে? CH3COOH, যদিও জৈব অ্যাসিড, ওই দ্রবণটায় পিএইচ এর ভ্যালু কম, মানে ওই দ্রবণটায় H+ আয়নের ঘনমাত্রা সবচেয়ে বেশি। বুঝতে পারছো? সো যারা যারা ভুল করছো তারা মাথায় ঢুকায় নাও, এই জিনিসটা ভুল করছিলা। অ্যাসিড যেটাই হোক, সে যতই তীব্র হোক, যতই দুর্বল হোক, কিছু আসে যায় না। আমার যদি পিএইচ এর ভ্যালু ওই দ্রবণে কম থাকে তাইলে হচ্ছে ওই দ্রবণে আমার হচ্ছে H+ আয়নের ঘনমাত্রা বেশি হবে। তাহলে এখানে পিএইচ এর ভ্যালু যেহেতু সবচেয়ে কম, এখানে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। সবাই বুঝতে পারছি? ভেরি গুড।
ওকে, এখন যদি সব বুঝে থাকো তাহলে হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার দাও। এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার সাথে সাথে তোমরা অপশনে না কমেন্টে এই প্রশ্নটার অ্যান্সার দাও। তারপর হচ্ছে গিয়ে আজকের মতো আমার গল্প শেষ, গল্প-টল্প করা শেষ। নেক্সট এপিসোডে তোমাদের সাথে আরেকটা প্রবলেম নিয়ে আসবো। তোমরা যদি চাও তোমাদের কোনো প্রবলেম আমি সলভ করে দিই আমার অন্য কোনো এপিসোডে, তাহলে কমেন্ট সেকশনে তোমাদের যা নিয়ে প্রবলেম হয় সেটা জানায় দাও। আমি সেটা নিয়ে ট্রাই করব এপিসোড বানানোর। ঠিক আছে? সো নেক্সট এপিসোডে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।